নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে নরেন্দ্রনাথ মিত্র রচিত একটি ছোট গল্প মুক্তি। তাহলে শুরু করি। যা বোঝো না তা নিয়ে মাথা ঘামিও না তো। একটু যেন ঝাঁঝ কমলেশের গলায়। কোন পরিবারের ছেলে সৌম্যজিৎ তা জানো? আগেকার দিনের স্টিভেডার ওর ঠাকুর দাদা, চেহারাতে আভিজাত্যের ছাপ শিলমোহর করে বসানো। তাছাড়া কতটুকুই বা ছেলে, ওরা পরস্পরের সঙ্গে স্বচ্ছন্দে মেলামেশা করছে। আমরা মাঝে পড়ে বাধা দেব কেন? কত কমপ্লিকেশনস এর থেকে হতে পারে তুমি জানো? ছেলে মেয়ের আত্মপ্রত্যয় নষ্ট হয়ে যেতে পারে, কমপ্লেক্স গ্রো করতে পারে। তাপসী বরের সমর্থন পেয়ে আহ্লাদিত হয়ে বলল, অল্প বয়সের এইসব রিপ্রেশন থেকেই তো নানা জটিলতার সৃষ্টি হয়। কে হয়তো তোতলা হয়ে গেল, কার হাত পা কাঁপছে, কেউ প্রচণ্ড রাগী। আমাদের সাইকোলজিতে পড়তে হয়েছে মা। তাছাড়া বড়লোকের ছেলে বলে মিডল ক্লাসের সঙ্গে মিশবে না, এসব কমপ্লেক্স আজকের দিনে অচল। মুক্তি বললেন, বড়লোক ছোটলোক অত বুঝি না, ছেলেটা একদম ভালো না, ছোটনকে বিপথে নিয়ে যাবে। মেলামেশাতে সোজাসুজি বাধা দিতে কে বলেছে? একটু বুদ্ধি করেও তো করা যায়। বলিস তো আমি করতে পারি। না না না, কমলেশ জোরে জোরে মাথা ঝাঁকালো। আজকালকার বাচ্চা ইন্টারফেয়ার করলে একেবারে হাতের বাইরে চলে যাবে। মুক্তি হতাশ হয়ে বলল, তবে আর কি, আমি বারান্দায় গিয়ে বসে থাকি। তা কেন? তুমি তো ঠাকুর ঘরে গিয়ে বসতে পারো, কমলেশ বলল। এই তো ঠাকুর ঘরে ফুল জল দিয়ে এলুম, আবার কি? অত ঠাকুর ঠাকুর বাই নেই আমার খোকা। বারান্দায় বসতে না দিস তো আমি রথিনবাবুদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তাই যান না, তাপসী স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে। আসলে কি জানেন, বারান্দায় কেউ বসে থাকলে ছোটন ভাববে ওর জন্য কেউ দুশ্চিন্তা করছে, চটে যাবে তখন। সে চটে যাবে বলে আমরা বারান্দায় বসবো না? এ তো আচ্ছা জুলুম। বিরক্ত হয়ে মুক্তি পায়ে চটি গলালেন। রাস্তার ওধারেই ডক্টর রথিন সমাদ্দারের বাড়ি। মিলিটারিতে ছিলেন, সেখান থেকে অবসর নিয়ে কয়েক বছর এখানে এসে বসেছেন। পশার বেশ জমেছে। এদের পারিবারিক ডাক্তারও তিনি। বাড়িতে ডক্টর সমাদ্দারের পিসিমা থাকেন। পিসিমার সঙ্গে মুক্তির জমে ভালো। কমলেশ চৌধুরীর মা মুক্তি চৌধুরী মাঝারি সাইজের একটি মহিলা। মোটা তো নয়, রোগাও নয়, কোঁকড়া চুলে পাক ধরেছে। সোনালি চশমার পেছনে বেশ ঝকঝকে দুটো চোখ। রং আধা ফর্সা। আজকে পরনে কালো আঁশপাট টাঙাইলের শাড়ি, দু হাতে সরু সরু কটা চুড়ি, সোনার চেন গলায়, গন্ডে একটি লাল তিল, আরও তিল গজাচ্ছে। 55-56 বছরের বিধবা। নাতি নাতনি আদর করে বলে মডার্ন ঠাকুমা। কেননা মুক্তি বিএসসি পাশ করেছিলেন, এখনও গলা ছেড়ে দিব্যি গান, এবং স্বামীর বিষয় সম্পত্তি সমস্ত চিরকাল একাই সামলে এসেছেন। কমলেশের বাবা মোটামুটি পশারওয়ালা উকিল ছিলেন। তার টাকা কড়ি কোথায় কি লগ্নি হবে, আমানত হবে, সেসব ঠিক করা মুক্তিরই কাজ ছিল। এমনকি সল্টলেকের এই বাড়ির সরকারি জমি কেনা, বাড়ি তৈরি, এ সব মুক্তি দাঁড়িয়ে থেকে না করালে হতো কি? কর্তা মারা গেছেন আজ প্রায় 15-16 বছর। এখন মুক্তি ছেলে বউকে টপকে 12 বছরের নাতনি আর 14 বছরের নাতিকে নিয়ে থিয়েটার দেখতে যান। থিয়েটার তার বড্ড প্রিয় যে। এই মুক্তিকে নিয়েই তার ছেলে বউ কমলেশ আর তাপসী সম্প্রতি পড়েছে মহা মুশকিলে। মুশকিলটা অবশ্য শুরু তাদের ছেলে মেয়ের জন্মের পর থেকেই। তার আগেরটায় মা বেশ বুঝদারি ছিল। কমলেশ তার ক্লাস বান্ধবী তাপসীকে বিয়ে করতে চাইলে তো তার বাবা, সমবয়সী মেয়ের সঙ্গে আবার বিয়ে কি? পলিটিক্স করে ওইসব মেয়ে, এদেরকে নিয়ে কি কেউ সুখী হয়? এই সব প্রশ্ন তুলে বেঁকে বসেছিলেন। মুক্তি তখন তাকে বোঝান, বিয়ের মোটিভেশন আজকাল কতটা বদলে গেছে। পুত্রার্থে তো নয়ই, সংসারার্থেও নয়,
বুদ্ধি, বৃত্তি, রুচি, আদর্শ এসবের মিলযুক্ত মানুষের সঙ্গে যতদিন সম্ভব কাটানোটাই এখন জরুরি। আর সুখ ও হয়তো হবে, নইলে হবে না। উপরন্তু পরস্পরকে বিয়ে করতে চাইছে এরকম দুটি বয়প্রাপ্ত ছেলে মেয়ের মাঝখানে কোনো অজুহাতই খাড়া করা ঠিক নয়। এই সময়ই কমলেশ আর তাপসী মুক্তির অতি আধুনিক মনের পরিচয়টাই পেয়েছিল। কিন্তু বয়স মানুষকে একটা না একটা সময় তো কাবু করে ফেলবেই। কিছুদূর পর্যন্ত পরের প্রজন্মের সঙ্গে কেউ কেউ হাঁটতে পারেন, তারপরে আর তাল রাখতে পারেন না, পিছিয়ে পড়েন। এটাই স্বাভাবিক জীবনের নিয়ম। মুক্তিও আর পারছেন না, কিন্তু তিনি তা কিছুতেই মানতে চাইছেন না। তার ভাবটা তিনি যেন ছেলে বউ তো বটেই, নাতি নাতনিরও সমবয়সী, কোনো জেনারেশন গ্যাপ নেই। কিন্তু নাতি নাতনির নামকরণেই মুক্তির রক্ষণশীলতার ব্যাপারটা প্রথম বোঝা যায়। নাতির নাম তিয়াস আর নাতনির নাম পিয়াসা। শুনে মুক্তি বললেন, নামেতে কি আর আসে যায়? সত্যি কথা, গোলাপকে যে নামেই ডাকো সুগন্ধ তো সে বিলোবেই। কিন্তু এ কি কাণ্ডজ্ঞান! এসব দেখো, তোমরা কি করছো? ধারে ধারে একটু অন্যতম রং চাই, বুঝলে, অন্যতম কিছু। মুক্তি বলল, এর চেয়ে যে তোদের বাপ ঠাকুরদার পঞ্চানন, মনমোহন এসব নামও তো ভালো ছিল। তিয়াস পিয়াসা শুনলে আশুতোষ জীবিত থাকলে কভলিউম এনসাইক্লোপিডিয়া নিয়ে তাড়া করতেন কে জানে। যতই আপত্তি করুন আর যুক্তি দেখান, কমলেশ তাপসীর বড় সাধের নাম পাল্টালো না। মাঝখান থেকে মুক্তি পিছিয়ে পড়তে লাগলেন। ইতিমধ্যে নাতি নাতনি কিন্তু তাকে মডার্ন বিশেষণে বিশেষিত করেছে। আসল কথা, ছোটন আর পুটু দুই নাতি নাতনি সর্বভুক। বাবা মা দুজনেই কাজে বেরিয়ে যায়। ঠাম্মার কাছেই অক্ষর পরিচয়। অক্ষর পরিচয় হতে না হতেই গড় গড় করে পড়া, যা পায় তাই পড়ে, পঞ্জিকা থেকে খাবারের ঠোঙা যা পায়। তারপর একদিন তাদের মা দেখল পুটু আর ছোটন কাড়াকাড়ি করে চরিত্রহীন পড়ছে। বইটা তাপসী ছোঁ মেরে কেড়ে নেয়। মুক্তি উলবুন ছিল, বললেন, পড়ুক না তাপসী, ওদের বয়সে যতটুকু নেবার তার বেশি তো নিতে পারবে না। মাঝখান থেকে ভাষার ভিত শক্ত হয়ে যাবে। ঠাম্মার প্রশ্রয়ে ছোটন পুটু মহা আনন্দে শরৎচন্দ্র, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ গোগ্রাসে গিলছে। সেই সঙ্গে ঠাম্মাকে একেবারে নিজেদের সমমানসী ভাবছে। কিন্তু ইদানিং ঠাম্মার এই আধুনিকতায় একটু যেন চিড় ধরেছে। ছোটনের বন্ধুদের মধ্যে আজকাল একটি নতুন মুখ দেখা যাচ্ছে, সৌম্যজিৎ গাঙ্গুলি। ছেলেটি দেখতে যেমন সুন্দর তেমনি স্মার্ট, উপরন্তু পকেটে সব সময় টাকা পয়সা ঝমঝম করছে। এই ছেলেটিকে মুক্তি কেন কে জানে দেখতে পারে না। প্রথম দিনেই বলেছিল, তুমি গলায় ওটা কি পরেছো সৌম্যজিৎ, সোনার হার নাকি? হ্যাঁ ঠাকুমা, আমার ইচ্ছে হলো, চাইলাম, বাবা কিনে দিল। তোমার হার পরতে ইচ্ছে হয়, তার উপরে সোনার? বলো কি, যে কোনো সময় তো চোর ছাচোর টেনে নিতে পারে। হার পরা আজকাল টপ ফ্যাশন যে ঠাম্মা, জানেন না? নিলেই হলো, তাছাড়া কত নেবে? নিলে আরেকটা পরবো, বাবা আরেকটা কিনে দেবে। ছেলেটির কথাবার্তা মুক্তির মোটে ভালো লাগেনি, তবু তিনি কিছুই বলেননি। ছেলে মানুষদের কত বন্ধু আসে, কত বন্ধু যায়, নিজেদের রুচি মতো বন্ধুর বৃত্ত একটা ঠিক হয়ে যায় শেষমেশ। কিন্তু সৌম্যজিৎ যেন ছোটনের সঙ্গে সঙ্গে পুটুকেও বেশ বশ করেছে। অন্য বন্ধু বান্ধব কমে যাচ্ছে, জিতু আসে না, বিপন আসে না, সুমিত, বজ্র, রাকা, দীপান্বিতা, ছোটন পুটুর সঙ্গে সঙ্গে এরা মুক্তিরও বন্ধু ছিল। এখন খালি এই সৌম্যজিৎ, সৌম্যজিতের বাড়ি। ঠাম্মার সঙ্গে সেই সরস আড্ডাগুলো আর হয় না, হয় না মা বাবার সঙ্গে তর্ক বিতর্ক। সৌম্যজিৎ একা যেন অন্য সব সম্পর্কগুলোকে খেয়ে ফেলছে। মুক্তি একদিন জিজ্ঞেস করলো, হ্যাঁ রে ছোটন, সৌম্যজিতের বাড়িতে কে কে আছে রে? ছোটন বলল, কেন? এমনি, কৌতূহল হয় না, উত্তর দিল মুক্তি। ছোটন বলল, ওদের বাড়িতে তোমার কৌতূহল মেটাবার মতো কেউ নেই ঠাম্মা। মা কোথায় থাকে কোনোদিন দেখিনি, বাবার গাড়ি মাঝে মাঝে আসে যায়, ব্যাস। আমাদের বিরক্ত করার কেউ নেই। 3-4টে ঘর নিয়ে সৌম্য থাকে, চাকর আছে, তারা আমরা যা চাই করে দেয়।
সৌমদের বাড়িতে আমরা এক্কেবারে ফ্রি, আহ্লাদে আটখানা হয়ে ছোটন বলে। সেই থেকে মুক্তি খুঁতখুত করছে, তোরা কিছু কর কমলেশ, তাপসী কিছু করো। সৌম্যজিৎদের বাড়ির টেনিস লনে খেলে খেলে ছোটন পুটু এদিকে রীতিমতো টেনিস প্লেয়ার হয়ে উঠছে। ওদের সুইমিং পুলও আছে। একদিন বলে ফেলেছিল পুটু, কিন্তু ঠাম্মার কড়া নিষেধ, সৌম্যর বাড়িতে যেন পুটু সাঁতারে না নামে। তুই তো লেকেই যাচ্ছিস সাঁতার কাটতে, আবার বন্ধুর বাড়ি সাঁতার কাটার কি আছে? কি মনে করবে বলতো? ঠাম্মার উক্তি। ছোটন বলে, কেন, কি আবার মনে করবে? মনে করবার জন্যে কেই বা বসে আছে ওদের বাড়ি? লোকজনও তো আছে, সৌম্য নিজেও তো আছে, বলে মুক্তি। সৌম্য বলে মুচকি হেসে পুটু চুপ করে যায়। সেদিকে গম্ভীরভাবে তাকিয়ে ঠাম্মা বলে, আত্মসম্মান একটা বড় জিনিস রে পুটু। তাপসী মাঝখান থেকে শুনে বলে, কি বিষয়ে কথা হচ্ছে রে পিয়া? কার আত্মসম্মান ক্ষুণ্ণ হলো? পিয়া ওরফে পুটু সবটা বলতে তাপসী অসন্তুষ্ট হয়ে যায়। কি যে এক একটা কথা বলেন না আপনি! 12 বছরের মেয়ের আবার আত্মসম্মান, ওদের মধ্যে এত কমপ্লেক্স ঢোকাতে পারেনও বটে আপনি। মুক্তি বললেন, 12 বছর একটা খুব গুরুত্বপূর্ণ বয়স তাপসী। আত্মসম্মান বোধ আরও ছোট থেকে জাগে মানুষ বিশেষে, কিন্তু 12 বছরেও যদি না জাগে তাহলে তো খুব বিপদ, খুব বিপদ। আর কমপ্লেক্স, একেবারে কমপ্লেক্সহীন মানুষ আছে? তোমাদের সাইকোলজি কি বলে? কিছু কিছু কমপ্লেক্স থাকা ভালো। আমার কথাগুলো সবই উড়িয়ে দিও না, একটু ভেবেচিন্তে মতামত দিও। আর পুটু, তুই কিন্তু ওই সমুদের বাড়ি খবরদার সাঁতার কাটতে যাবি না। রায় দিয়ে মুক্তি আর দাঁড়ালেন না। পুটু অবশ্য ঠাম্মার খুব আদরিনী, কথাটা শুনল, কিন্তু স্কুল ফেরত হুটহাট সমজিতের বাড়ি যাওয়া ওদের আটকানো গেল না। চলে যায় ফেরে ওদের গাড়ি করে। যতক্ষণ না আসে বোঝা যায় মুক্তি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, ভীষণ উদ্বিগ্ন হয়ে থাকে। একদিন কমলেশ বাড়ি ফিরে দেখল মা 3 বার তার সামনে দিয়ে চলে গেল, অথচ যেন দেখতেই পেল না। তাপসীকে ইশারায় জিজ্ঞেস করতে তাপসী ফিসফিস করে বলল, ছোটন পিয়া এখনও স্কুল থেকে ফেরেনি, মানে সৌম্যদের বাড়ি গেছে, তাই। শেষ কথাগুলো বোধহয় মুক্তি শুনতে পেয়েছে। হঠাৎ কমলেশের সামনে এসে চেয়ার টেনে বসে বলল, তোরা কি ভেবেছিস বলতো? ওইটুকুটুকু ছেলে মেয়ে সন্ধে পেরিয়ে গেল, বাড়ি ফিরছে না, কিছু বলবি না, করবিও না? কমলেশ বলল, আহা, ওরা সৌম্যর বাড়ি গেছে, গাড়িতে পৌঁছে দেবে। গাড়িতে পৌঁছে দিলেই আর ভাবনার কোনো কারণ থাকে না? পড়াশোনা নেই? এইখানে পাশের গলিতে জিতুদের বাড়ি গেলে তো বকে ধমকে একসা করতিস। তবে কি ছেলে মেয়ে গাড়ি চড়তে পারছে বলেই চুপ করে রয়েছিস তোরা? কমলেশ রেগে গিয়ে বলে, মা তুমি এমন এক একটা কথা বলো। গাড়িটা মেনশন করছি সিকিউরিটির জন্য। আর জিতুদের বাড়িতে অযথা সময় নষ্ট হতো। সৌম্যদের বাড়িতে কিভাবে সময় লাভ হচ্ছে শুনি। তাপসী বলল, ওদের স্কুলের মিসেস ডিবেচা, মিস্টার ত্রিবেদী, অরুণদত্ত মুখার্জি সবাই সৌম্যকে পড়ান। ছোটন আর পিয়া যদি সেখানে কিছু না হোক বসেও থাকে তো ওদের অর্ধেক পড়া হয়ে যাবে। বুঝলুম, মুক্তি বললেন। গাড়ি, টেনিস কোর্ট, টিউটার, সুইমিং পুল, যা যা নিজেরা দিতে পারছিস না সেই সব জিনিসের লোভে ছেলে মেয়ে দুটোকে ছাড়া গরু করে দিয়েছিস। বাড়ির সঙ্গে সম্পর্ক উঠে যাচ্ছে, মেনে নিচ্ছিস। এরপরে হয় আপস্টার্ট, নয় ভিখারি কি চাটুকারের মনোবৃত্তি হবে ওদের। বাপ মা হয়ে সেই সর্বনাশের দিকে ওদেরকে ঠেলছিস। ছি ছি, শতধিক তোদের। তাপসী রাগ করে দুম দুম করে চলে গেল। কমলেশ মুখ লাল করে বলল, তাই বলে একটা সামান্য কারণে আমাদের যা নয় তাই বলে তুমি অপমান করবে? কত বড় ঝড় তোদের মাথার ওপর দিয়ে আসছে, তোরা টের পাচ্ছিস না। ওয়ার্নিং বেল শুনতে কর্কশই লাগে। জানিস সৌম্যর মা বাবার মিল নেই, সম্পর্ক নেই। এই কথা? কমলেশ হো হো করে হেসে ওঠে। তাই বলো মা, তুমি এই যুগে একেবারে অচল, বলতে বাধ্য হচ্ছি। এই না তোমার নাতি নাতনি তোমাকে মডার্ন ঠাকুমা বলে গর্ব করে। আরে বাবা, সৌম্যর মা বাবার ডিভোর্স হয়ে গেছে তো কি, এ তো এখন আকচার হচ্ছে। ডিভোর্স বাবা মার সন্তানের সঙ্গে তাহলে কেউ মিশবে না? এ তোমার কেমন বিচার মা? তুমি তো এত নিষ্ঠুর ছিলে না। বেশ তো, দয়ার বিধান যদি দিতে চাস
তো ওই ছেলেটাকে আন্তরিকভাবে বাঁচাবার চেষ্টা কর না। ওর বাবা মার অভাব যতটা পারিস পুষিয়ে দে। ও নির্ঘাত বয়ে যাচ্ছে। ওর সঙ্গে নিজের ছেলে মেয়েকে ভিড়িয়ে দিয়ে ডবল সর্বনাশ করিস না, মুক্তি গম্ভীর মুখে বললেন। 2-4 দিন পরে মুক্তি নাতি নাতনিকে বললেন, তোমরা তো প্রায় সৌম্যজিতের বাড়ি যাও, কই ও তো তোমাদের বাড়ি আসে না, এবার থেকে বরং ওকেই এখানে নিয়ে এসো। ছোটন বলল, দূর, এখানে অত মজা কোথায়? ওর জিম রয়েছে নিজের, টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বিলিয়ার্ড বোর্ড পর্যন্ত রয়েছে ওদের বাড়ি, দুর্দান্ত ভিডিও গেম, ফাটাফাটি সব ক্যাসেট। আমরা কতদিন কত জায়গায় বেড়াতে তো যাই, তাজ বেঙ্গল, পার্ক হোটেল। তাপসী, কমলেশ দুজনেই উপস্থিত ছিল। মুক্তি তাদের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালেন, বললেন, যতই যাই হোক, তোমাদের বাড়িতেও তো কিছু কিছু ভালো নিশ্চয়ই আছে। তাছাড়া বন্ধুর বাড়ি গেলে তাকেও তো ফিরে ডাকতে হয়, সেটাই তো ভব্যতা। পুটু বিজ্ঞের মতন মাথা নেড়ে বলে, সেটা ঠিক। কদিন স্কুল ফেরত ওদের সঙ্গে এলো সৌম্য। ভালো ভালো জলখাবার তৈরি করেছিল মুক্তি আর তাপসী। খাওয়া দাওয়া করতে করতে তিনজনে খুব হৈ হৈ করলো। তারপর ছোটনের ঘরে গিয়ে তিনজনে কিছু গান বাজনা শুনল। একটু পরেই সৌম্য চলে গেল। বোঝা গেল তেমন জমল না। কদিন বাদ তারপরেই ছোটন, পুটু আবার নিয়মিত সৌম্যজিতের বাড়ি যেতে থাকলো। ছোটন বলল, ঠাম্মা, বাড়িতে সন্ধেবেলা বড্ড বোর লাগে, প্লিজ তুমি না করো না। তাপসী বলল, সকাল সকাল ফিরো, রোজ রোজ এত দেরি কিসের? বাড়িটাকে কেমন ভুতুম বুড়ো লাগে, সত্যি বলছি মা, নো ফান। ছোটন শ্রাগ করল কাঁধটা। চলে গেলে মুক্তি বলল, হলো তো? কি হলো? তাপসী দম্বার পাত্রী নয়। মুক্তি বলল, বাড়িটাকে যার এই বয়সেই ভুতুম বুড়ো লাগছে, তার আরেকটু বয়স বাড়লে যে একেবারে পগার পার হয়ে যাবে তাপসী। তাপসী বলল, ধরে রাখতে চাইলে কি পারবো মা? ছেলে আজকালকার দিনের কোথায় পড়াশোনা করবে, কোথায় চাকরি পাবে, দেশে অ্যাটল থাকবে কি না? সে তো নিশ্চয়ই। মুক্তি আর কথা বাড়ালো না। তারপর বলল, আমি একটু রথিনবাবুদের বাড়ি থেকে ঘুরে আসছি তাহলে। কমলেশ, তাপসী বাঁচল। সন্ধেবেলার দিকটা সেই থেকে মুক্তি পাড়া বেড়াতে যায়। প্রতিদিনকার সেই একই তর্ক বিতর্ক, মেজাজ খারাপ, উদ্বেগ, উৎকণ্ঠা, এসব আর নেই। ছোটন পুটুও বেশ খুশিতে আছে। পুজোর সময় মুক্তি রথিনবাবুদের সঙ্গে কেদার ঘুরে এলেন। ডিসেম্বর মাস পড়ো, ডিসেম্বরের শেষে ছুটি নিয়ে কমলেশরা বেড়াতে যাবে, সেই নিয়ে আলোচনা চলছে। কমলেশ বলল, যাক, এতদিনে মায়ের মতি ফিরেছে, তীর্থ ধম্মটম্ম করছে, আবার নাকি বেড়াতে যাবার প্ল্যান করছে, আমরা ফিরে এলেই যাবে। তাপসী বলল, ধর্ম আছে, কিন্তু ধর্মের বাড়াবাড়ি নেই, এটা কিন্তু মায়ের একটা মস্ত গুণ, স্বীকার করতেই হবে। এই সময় বাইরে গাড়ির শব্দ হলো। ছোটন আর পুটু ঢুকলো। তাপসী বলল, পিয়া, ছোটন, এখানে শুনে যা। দুজন এসে দাঁড়াতে কমলেশ বলল, মাত্র 7 দিন ছুটি, টেনে টুনে 9 দিন করা যেতে পারে। এখন বলো কোথায় যাবে, যাতে মিনিমাম সময় ম্যাক্সিমাম মজা হয়। তোমাদের মা বলছে আসাম, কাজিরাঙা, শিলং। শীতে শিলং দারুণ, প্লেনে যাব, যাতায়াতের টাইমটা বাঁচবে। হঠাৎ ছেলে মেয়ে দুজনেই কেমন মিইয়ে গেল। ছেলে বলল, তোমরা যাও না, আমাদের প্রচুর পড়াশোনা আছে, মার্চের প্রথমেই অ্যানুয়াল। সে কি রে, 2 বছর পরে বেড়াতে যাচ্ছি, তোরা যেতে চাইছিস না? কমলেশ যেমনি অবাক তেমনি ক্ষুব্ধ। বলল, ওসব চালাকি শুনছি না, যেতে হবে তোদের, ইয়ার্কি নাকি? এমন সময় মুক্তি ঢুকলেন। পুটু নাকি সুরে বলল, দেখো না ঠাম্মা, আমাদের পরীক্ষা এসে গেছে, বাবা মা এই সময় বেড়াতে যাওয়ার প্ল্যান করছে, আমরা তো তোমার কাছেই থাকতে পারি, বাবা মা ঘুরে আসুক না। মুক্তি সবটা শুনে বলল, ও, কিন্তু ওই সময় তো আমি তোমাদের রাখতে পারবো না, আমার অসুবিধে আছে। কেন, কি কাজ? পুটু জিজ্ঞেস করে। মুক্তি বলে, সে একটা কাজ আছে, অন্য দরকার। বলো না, কি দরকার? ছোটন, পুটু দুজনেই একসঙ্গে। তখন মুক্তি বলে, 31শে ডিসেম্বর আমি বিয়ে করছি কি না। কি বললে? কে বিয়ে করছে? ছোটন লাফিয়ে ওঠে। কমলেশ কোনো একটা প্রশ্ন করেছে, কিন্তু শব্দ বেরোয়নি, মুখটা হাঁ। তাপসী অবাকেরও অবাক হয়ে তাকিয়ে রয়েছে। মুক্তি বললেন, খোকা, হাঁটা বুঝিয়ে ফেল, পোকা টোকা ঢুকে যাবে। 31শে ডিসেম্বর আমি আর ও বাড়ির রথিনবাবু বিয়ে করছি। আপনার কি ভীমরতি হয়েছে?
তাপসীর লাল মুখটা থেকে এতক্ষণে যেন কথা বেরোলো। ভীমরতির কি আছে? আজকাল তো এরকম আকচারি হচ্ছে। বিদেশে প্রায় কোনো মহিলাই পারলে একা থাকে না। তোরা সব বিষয় এত আধুনিক, ডিভোর্স জলভাত মনে করিস, আর বুড়োদের বিয়েটা মেনে নিতে পারছিস না। আমরা অবশ্য নিজেদের ঠিক বুড়ো বাতিল বলে মনে করি না। বুড়ো আবার কি? ছোটন বলল, ঠাম্মা তুমি বলছো কি? তোমার সঙ্গে ডাক্তার দাদুর বিয়ে? ঠাম্মাদের আবার বিয়ে হয় নাকি? আমরা যে লাফিং স্টক হয়ে যাব পাড়ায়। কমলেশ বলল, রাইট, লোকে যে হাসাহাসি করবে। কি যাতা বলছো মা? মুক্তি বললেন, লোকে হাসবে বলে আমার যা করা দরকার মনে হচ্ছে তা করতে পারবো না? এ তো আচ্ছা জুলুম। দেখ খোকা, আমার আজকাল খুব একা লাগে। রথিনবাবুরও তাই। মতেও খুব মেলে আমাদের। উনি অনেক দিন ধরেই বলছিলেন। আমি নাতি নাতনিদের দায়িত্বের কথা ভেবে এতদিন। দোহাই তোমার মা, কাঁদো কাঁদো গলায় কমলেশ বলে, তুমি যা বলবে তাই শুনবো। বুঝতে পারছি নাতি নাতনি কাছছাড়া হয়ে তুমি মনমরা হয়ে গেছো। এই ছোটন, পিয়া, তোরা আগের মতো ঠাম্মার সঙ্গে থিয়েটার দেখতে যাবি। সর্বক্ষণ সৌম্য সৌম্য কী রে? মুক্তি বললেন, তুই ঠিকই ধরেছিস। নাতি নাতনিকে মানুষ করার কাজটা নিয়েছিলুম বলেই অন্যদিকে মন যায়নি এতদিন। কাজ, সঙ্গ এগুলো বড় জিনিস, বুঝলি? তবে এখন ওরা আর ফিরতে পারবে না। আমার মনে হচ্ছে আজকাল ওদের জামা কাপড়ে গাঁজা টাজার গন্ধ পাচ্ছি। সৌম্যজিৎ ভিডিও টেনিস এসবের নেশার সঙ্গে সঙ্গে ড্রাগও ধরিয়ে দিয়েছে। তাপসী চোখ বড় বড় করে বলে, ড্রাগ? কে ধরেছে ড্রাগ? কেন? ছোটন তখন বন্ধ দরজা দিয়ে দ্রুত বেরিয়ে যাচ্ছে, পেছন পেছন পটু। মুক্তি বললেন, কেন ধরেছে? হাতে অনেক পয়সা, মা বাবা থেকেও নেই, অজস্র স্বাধীনতা, বিশাল বাড়িতে অগাধ সুযোগ। এতগুলো যোগাযোগেও ড্রাগ ধরবে না? বিপদগামী ছেলেপুলেকে দেখলেই বয়সের চোখ চিনতে পারে। যাই হোক, আমার শক্তিতে আর কুলোবে না। এবার তোমার ছেলে মেয়ে, তোমরা যা পারো করো। পুটুকে ফ্রকের কোণ ধরে আটকে রেখেছিল তার মা। সে ভয় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। দরজার কাছ থেকে ছোটনকে পাকড়াও করে ঘরে ঢোকালো ডক্টর রথিন সমাদ্দার। ট্রাউজার্স আর ঢোলা শার্ট পরনে, মুখটা ভারী, কদম ছাড় চুল, কিন্তু বেশ জব্বর একখানা গোঁফ, গলাটিও বেশ ভারী। বললেন, এই যে কমলেশ, তাপসী, দুজনেই আছো তাহলে? সর্বসমক্ষে তাহলে তোমাদের মা মুক্তি চৌধুরীকে বিবাহের প্রস্তাবটি রাখছি। কমলেশ রাগে তোতলা হয়ে যায়। আমাদের এই দুঃসময় আপনি আপনি ঠাট্টা করতে এসেছেন? ডাক্তারবাবু বললেন, ঠাট্টা? বলো কি হে? আজ 5 বছর ধরে বিল যাচ্ছে পার্লামেন্টে। তর্কাতর্কি, খচাখচি একদিনে পাশ হলো। কৃতজ্ঞতার ঋণ শোধ করতেই বলো, আর বিপিতার দায়িত্ব স্বীকার করতেই বলো। আমি না হয় ছোটন পুটুকে নিয়ে একটা শেষ চেষ্টা করে দেখতে পারি। অবশ্য তোমাদের অনুমতি চাই। কি তাপসী, হবু শ্বশুরই হই আর হবু বাপই হই, অন্ততপক্ষে ফ্যামিলির ডাক্তার তো বটে। 1 কাপ চা অন্তত খাওয়াবে না? শেষ হলো ছোট গল্প মুক্তি, নীরেন্দ্রনাথ মিত্র রচিত গল্পটি। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের প্রিয় চ্যানেল গল্প সাথে অস্মিতা সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল। রাখবেন তো? সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।